হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায়মার্টিন প্রশ্নবিদ্যার ম্যাথামেটিক্সের সমস্ত সলিউশন করে দিচ্ছি। তো আমাদের মডেল কোশ্চেন পেপার 4 চলছে। আজকের ক্লাস হলে মডেল কোশ্চেন পেপার 4 এর সমস্ত সলিউশন হয়ে যাবে। এর আগের ক্লাসে আমরা 12 দাগ এবং 13 দাগের প্রশ্নবিদ্যা সলভ করেছি। তো আজকে 12 দাগ এবং 13 দাগের কোশ্চেন যা যা ছিল সমস্ত সলভ করেছি। আজকের ক্লাসে আমরা 14 এবং 15 এই দুটো দাগে যা প্রবলেম আছে তার সলভ করব। শুরু করছি। দেখো 14 দাগের বলেছে যে একটি বড় আবাসনের ছাদে 18 মিটার দীর্ঘ 11 মিটার চওড়া একটি কংক্রিটের জলাধার আছে। একটি শক্তিশালী পাম্প 39,600 লিটার পার ঘন্টা বেগে ওই ট্যাঙ্কে জল তুলতে পারে। পাম্পটি কতক্ষণে ট্যাঙ্কে জলের উচ্চতা পাম্পটি কতক্ষণ চললে ট্যাঙ্কে জলের উচ্চতা 3.5 ডেসিমি হবে। এবার ছাদে যেটি আছে তার দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে এবং জলের উচ্চতা হবে। তার মানে সেটা কি আকৃতি না হয়ে যাচ্ছে, আয়তঘন আকার হয়ে যাচ্ছে। তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং আয়তঘন আকারের আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে ট্যাঙ্কে জলাধারের এখানে বলেছে এবার যে পাইপ দিয়ে যে পাম্প চালিয়ে জল ভর্তি করা হবে ট্যাঙ্কটায়, সেটা বলছে এত লিটার পার ঘন্টা। এবার আমরা তাহলে ডেসিমিটার এককে যেতে হবে। তার মানে 1 ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু 1 লিটার, ডেসিমিটার এককে যেতে হবে। তাহলে ট্যাঙ্কের দৈর্ঘ্য ট্যাঙ্কের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 18 মিটার। 18 মিটার সমান 180 মিটার ডেসিমিটার, 180 ডেসিমি, তাই তো? ছাদের ট্যাঙ্কের প্রস্থ কত? প্রস্থ হয়ে যাচ্ছে, তাহলে সমস্ত কিছু আমরা ডেসিমিটার এককে নিয়ে যাব। 11 মিটার, তাই তো? সমান 110 ডেসিমি। মিটারের পরেই ডেসিমিটার, মিটার থেকে ডেসিমিতে যেতে হলে 10 দিয়ে গুণ করতে হয়। আচ্ছা, কতক্ষণ চললে ট্যাঙ্কে জলের উচ্চতা 3.5 ডেসিমি হবে? তাহলে জলের উচ্চতা হতে হবে সমান 3.5 ডেসিমি। তাহলে জলের আয়তন হয়ে যাচ্ছে 180 ইন্টু 110 ইন্টু 3.5 ঘন ডেসিমি, ঠিক আছে? ডেসিমিটার। আচ্ছা, এবার যে পাইপ দিয়ে একটি শক্তিশালী পাম্প এত মিটার পার ঘন্টা বেগে জল তুলছে। তাহলে পাম্প দিয়ে এত মিটার পার ঘন্টা বেগে জল তুলছে, তার মানে এখানে কি হয়ে যাচ্ছে? বলছে কতক্ষণ চললে সেটা নির্ণয় করতে হবে। কতক্ষণ চললে, তাহলে যে পাম্পটা দিয়ে তাহলে এটা বেরিয়ে গেছে, এটা যদি আমরা এটা এই আকারেই রেখে দিচ্ছি, তাই তো? এবার লিটার মানে ঘন ডেসিমিটার ইজ ইকুয়াল টু, তার মানে এটা হয়ে যাচ্ছে 180 ইন্টু 110 ইন্টু 3.5 এত। আচ্ছা, এটা দশমিক যদি তুলে দেওয়া হয় এত লিটার লিখে দিয়েছি এখানে, লিটার। এইটা কেটে গেল, তার মানে হয়ে যাচ্ছে 180 ইন্টু 11 ইন্টু 35 এত লিটার, তাই তো? শূন্যটা শুধুমাত্র কেটেছে। এবার তাহলে এত লিটার পার ঘন্টা, তাহলে এত লিটার জল তুলতে পারে 60 মিনিটে। 1 লিটার কত মিনিটে? আর এত লিটার কত মিনিটে? তাহলে পাম্পটি 39,600 লিটার জল তুলতে পারে। 39,600 লিটার জল তুলতে পারে 60 মিনিটে। 1 ঘন্টা সমান 60 মিনিট, মিনিটে চলে যাচ্ছে 60 মিনিটে।
1 লিটার জল তুলতে পারে, এটা হচ্ছে 60/39,600 মিনিটে, তাই তো? আচ্ছা, এবার এইটা 180 ইন্টু 11 ইন্টু 35, এত লিটার জল তুলতে পারে, কি হয়ে যাবে? ক্যালকুলেশনটা আমরা এখানে করছি, এটা উপরে গুণ হয়ে যাবে 60 ইন্টু 180 ইন্টু 11 ইন্টু 35 বাই 39,600 এত মিনিটে। এইখানে ক্যালকুলেশনটা এখানে করে দিচ্ছি, এত মিনিটে। এই একটা শূন্য, এই একটা শূন্য কাটুক, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটুক, 11 দিয়ে কেটে দিলে 3 11 33, 6 66, 6 11 66, 18 দুগুণে 36, এটা কেটে দিলে 3 হয়ে যাচ্ছে, তাহলে 3 আর 35, 3 ইন্টু 35 এত মিনিটে। 3 5 15 5 হাতে 1, 3 থেকে 9 10 এত মিনিটে। তাহলে এত মিনিট সমান কত? তার মানে হয়ে যাচ্ছে 60 মিনিট, তার মানে 60 মিনিটে 1 ঘন্টা, তার মানে 1 ঘন্টা 45 মিনিট হচ্ছে, 1 ঘন্টা 45, 60 এর সঙ্গে 45 যোগ করলে তবে 105 হচ্ছে, 1 ঘন্টা 45 মিনিটে। ঠিক আছে, এবার উত্তর লিখবে, তাহলে কি উত্তর হবে? যে এখানে উত্তর হয়ে যাবে পাম্পটি 1 ঘন্টা 45 মিনিট চললে, স্টেটমেন্টটা অবশ্যই লিখবে, পাম্পটি 1 ঘন্টা 45 মিনিট চললে ট্যাঙ্কের জলের উচ্চতা এত ডেসিমি হবে। স্টেটমেন্ট অবশ্যই লিখবে, স্টেটমেন্ট আমরা লিখছি না। পাম্পটি 1 ঘন্টা 45 মিনিট চললে ট্যাঙ্কের জলের উচ্চতা 3.5 ডেসিমি হবে। ঠিক আছে, এটা স্টেটমেন্ট হবে। এবার 14 দাগের একেরটা হলো, 2-এরটায় যাচ্ছে, পরিমিতির অঙ্ক। এখানে বলছে 2-এরটা যে একটি স্বর্ণগোলকের বহির্ব্যাস বলা আছে এবং এটি 2 সেমি পুরু সোনার পাত দিয়ে তৈরি, 1 ঘন সেমি সোনার ওজন 19.25 গ্রাম, তাহলে এবং 1 গ্রাম সোনার মূল্য 1500 টাকা। স্বর্ণগোলকের মূল্য নির্ণয় করো। 1 গ্রাম সোনার মূল্য 1500 টাকা, 1 গ্রাম সোনার মূল্য 1500 টাকা, যদিও বর্তমানে তার বিপরীত পরিস্থিতি। আচ্ছা, এবার স্বর্ণগোলকের বহির্ব্যাস, স্বর্ণগোলকের ব্যাস কত? স্বর্ণগোলকের বহির্ব্যাস, স্বর্ণগোলকের বহির্ব্যাস কত বলেছে? 12 সেমি। অতএব স্বর্ণগোলকের ব্যাসার্ধ কত? বহির ব্যাসার্ধ is equal to 12/2 সেমি is equal to 6 সেমি। ঠিক আছে, তার মানে এইরকম চিত্রটা, এটা একটা গোল স্বর্ণগোলক, এটা 2 সেমি চওড়া, এইরকম সমান ভাবে, তাহলে এইটা হচ্ছে এইখানে, এইটা 6, এইটা পুরোটা 6, এবার এইটা বলছে 2 সেমি চওড়া, এই এতটা, এইটা 2 সেমি, এইটা পুরো এতটা 6, এটা 2 সেমি, তাহলে অতএব স্বর্ণগোলকের অন্তর্ব্যাস কত? অন্তর্ব্যাস হয়ে যাচ্ছে 2 সেমি চওড়া যেহেতু 6 - 2 সেমি, তাই তো? 6 - 2 সেমি সমান 4 সেমি। অতএব স্বর্ণগোলকের আয়তন কত হবে? স্বর্ণগোলকের, এই যে শুধু স্বর্ণগোলকটার আয়তন, এই মাঝের যে ফাঁকা অংশটা থাকে সেটা বাদ দিয়ে স্বর্ণগোলকের আয়তন, এই যে এই বহির্ব্যাসটা ধরে আমরা পুরোটার আয়তন বের করবো, সেইটা থেকে অন্তর্ব্যাসটা ধরে আয়তনটা বাদ দিয়ে দেবো, তার মানে শুধু স্বর্ণগোলক, মানে এই জায়গাটার আয়তনটা বেরিয়ে যাবে। ঠিক আছে, আয়তন ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 6 কিউব মাইনাস 4/3 পাই ইন্টু 4 কিউব এত ঘন সেমি। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 4/3 পাই কমন নিলে 6 কিউব হয়ে যাচ্ছে 4 4 16, 216
মাইনাস 4 4 16 64 এত ঘন সেমি ইকুয়াল টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 2 6 11 5 11 হাতে 1 1 এত ঘন সেমি। ঠিক আছে, এইটা আসছে। এবার যেটা বলেছে যে 1 ঘন সেমি সোনার ওজন এত গ্রাম। এবার এইখানটা মুছবো। 1 ঘন সেমি সোনার ওজন 1 ঘন সেমি সোনার ওজন 4/3 ইন্টু 22/7 এত এত গ্রাম। তাহলে এই এতটা 4/3 ইন্টু 22/7 ইন্টু 152 এত ঘন সেমি সোনার ওজন কত? 1 ঘন সেমি সোনার ওজন এত না, এটা উল্টো হয়ে গেছে, 19.25 গ্রাম। 19.25 গ্রাম। তাহলে এইটা কত হবে? এইটা হয়ে যাবে আয়তন ইকুয়াল টু 19.25 ইন্টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 152। আচ্ছা, এটা কাটবে কি? 7 2 14 11 কাটছে না, এটা 3 দিয়ে কেটে যাচ্ছে। না, 3 দিয়েও কাটছে না, 3 দিয়েও কাটছে না, এটা এইভাবেই থাক। 4/3 আর 152 এত গ্রাম। এবার বলেছে যে অ্যান্সারটা আসবে যে 1 গ্রাম সোনার 1 গ্রাম সোনার মূল্য 1500 টাকা। 1 গ্রাম সোনার মূল্য 1500 টাকা, এত সস্তা নেই। 1 গ্রাম সোনার মূল্য 1500 এত টাকা। তাহলে এই এত গ্রাম 19.25 ইন্টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 152 এত গ্রাম সোনার মূল্য। এই যে 1500 শুধু গুণ করে দেবো, 19.25 দশমিক উঠে গেলে এখানে 100 হয়ে যাবে, ইন্টু 4/3 ইন্টু 22/7 ইন্টু 152 এত টাকা। দুটো শূন্য কেটে গেল, 3 5 15 5। আচ্ছা, এইটাকে কাটলে 7 2 14, 7 2 14, 5 52, 7 7 49, 3 35, 5 7 35। এবার পুরোটা গুণ করতে হবে। 4 22 88, 88 ইন্টু 5, 88 ইন্টু 5, 50 40 না থেকে 4, 50 40 আর 4 44, 440 ইন্টু 275 ইন্টু 152 এত টাকা। ইকুয়াল টু অনেক টাকা হবে, যদিও খুব সস্তা সোনার দাম লিখেছে। আচ্ছা, 440 ইন্টু 275, 0 4 5 20 0 থেকে 2, 4 5 20 আর 2 22, 7 0 0, 4 7 28 8 থেকে 2, 4 7 28 আর 2 30, 2 0 0, 4 2 8, 4 2 8, 0 0 8 2 10 0 হাতে 1, 8 2 10 0 হাতে 1, 8 2 10 হাতে 11 1 হাতে 1 হাতে 1, 8 3 11 12 হয়ে যাচ্ছে 121,000 ইন্টু 152 টাকা। 3টে জিরো থাক, 152 সঙ্গে শুধু 1 2 1 গুণ করি। এটা হচ্ছে 1 দিয়ে গুণ করলে 152 হয়ে যাচ্ছে, ইন্টু 2 2 4, 2 2 4, 5 2 10 0 থেকে 1, 2 1 2 1 3 হয়ে যাচ্ছে, ইন্টু আবার 1 দিয়ে গুণ করলে 1 5 2 152 হয়ে যাচ্ছে, 2 4 5 9, 2 1 3, 5 3 8 1 হয়ে যাচ্ছে 18392, এই যে 000 এত টাকা। তাহলে অ্যান্সারটা কি হবে? 18392,000 এত টাকা। তাহলে এবার স্টেটমেন্টটা লিখবে, এখানে আমরা স্টেটমেন্টটা লিখছি না। তাহলে স্বর্ণগোলকের মূল্য হবে এত টাকা।
স্বর্ণগোলকের মূল্য স্টেটমেন্ট অবশ্যই লিখবে। প্রত্যেকটা 4-এর দাগ থেকে, যেগুলো 2 নম্বরের প্রবলেম, সেখান থেকে 2 নম্বর, 3 নম্বরের বা 4 নম্বরের বা 5 নম্বরের প্রবলেম, প্রত্যেকটা প্রবলেমের স্টেটমেন্ট অবশ্যই লিখবে। এখানে স্টেটমেন্ট হবে স্বর্ণগোলকের মূল্য হবে এত টাকা। ঠিক আছে, নেক্সট 3-এরটা। কি বলেছে? 5.6 সেমি অন্তর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নল দিয়ে মিনিটে 20 মিটার জল প্রবাহিত হয়। এই যে একটি নল দিয়ে, এটা ধর একটি নল, মিনিটে 20 মিটার, এই মিনিটে 200 মিটার বেগে জল প্রবাহিত হয়। তার মানে আমরা উচ্চতাটা, এই যে 200 মিটারটা, এইটা যদি 200 মিটার হয়, এটা যদি হাইটটা ধরে নিই, তার মানে এইটা উচ্চতা হয়ে যাচ্ছে, আর অন্তর ব্যাসার্ধ বলে দেওয়া আছে। তাহলে এই যে এইটা যদি আয়তনটা বের করি, তার মানে 1 মিনিট অতটা জল যায়। ঠিক আছে, কারণ 1 মিনিটে যেটা যাচ্ছে, সেটা আমরা যতটা জল যাচ্ছে এত মিটার, সেইটা আমরা হাইট হিসেবে ধরে নিচ্ছি। আচ্ছা, নলের অন্তর ব্যাসার্ধ, নলের অন্তর ব্যাসার্ধ = 5.6 সেমি। নলের অন্তর ব্যাসার্ধ 5.6 সেমি। নল দিয়ে মিনিটে 200 মিটার বেগে জল প্রবাহিত হয়। এখানে এটা যদি ডেসিমিটারে নিয়ে যায়, 0.56 ডেসিমি। আচ্ছা, মিনিটে এত মিটার বেগে জল প্রবাহিত হয়। নল দিয়ে মিনিটে 200, নল দিয়ে মিনিটে জল প্রবাহিত হয় 200 মিটার বেগে। নল দিয়ে মিনিটে জল প্রবাহিত হয় 200 মিটার বেগে সমান 2000, ডেসিমিটারে চলে যাচ্ছে, এত ডেসিমি বেগে। অতএব 1 মিনিটে যতটা জল প্রবাহিত হয় তার আয়তন, 1 মিনিটে প্রবাহিত হওয়া জলের আয়তন, 1 মিনিটে প্রবাহিত হওয়া জলের আয়তন কতটা হচ্ছে? πr²h, পুরোটা ডেসিমিতে নিয়ে গেছি। পাইয়ের মান 22/7, r² মানে 0.56, এটা 100 হয়ে যাচ্ছে, 0.56 তুলে দিলে 100 হয়ে যাচ্ছে, πr²h 2000, এত ঘন ডেসিমি। ঠিক আছে, আচ্ছা, এইটা কেটে গেলে 2 শূন্য কেটে গেল, এই 2 শূন্য কেটে গেল, 20 দিয়ে গেলে এটা 5 হয়ে যাচ্ছে, আর এটা কেটে দিলে 27×56, তাহলে এখানে হয়ে যাচ্ছে 5, আর এটা 56 ইন্টু 8 দুগুণে 16, 6 হাতে 1, 8 দুগুণে 16, 17, এত ঘন ডেসিমি। আচ্ছা, এবার এই পাইপ দিয়ে জল প্রবাহিত হয়ে কতক্ষণে এত 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 ডেসিমি দীর্ঘ, এত ডেসিমি প্রশস্ত এবং এত ডেসিমি গভীর চৌবাচ্চার এত অংশ জল। এবার চৌবাচ্চা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা যায়, তার মানে চৌবাচ্চাটি আয়তঘনাকৃতি। চৌবাচ্চা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বলা আছে, মানে চৌবাচ্চাটি আয়তঘনাকৃতি। এবার চৌবাচ্চার দৈর্ঘ্য, চৌবাচ্চার দৈর্ঘ্য 28 ডেসিমি, প্রস্থ 22 ডেসিমি। চৌবাচ্চার দৈর্ঘ্য 28 ডেসিমি, চৌবাচ্চার প্রস্থ 22 ডেসিমি। চৌবাচ্চার দৈর্ঘ্য 28 ডেসিমি, চৌবাচ্চার প্রস্থ 22 ডেসিমি। চৌবাচ্চার গভীরতা বা উচ্চতা, গভীরতা = 1.5 ডেসিমি, 1.6 ডেসিমি, 1.6 ডেসিমি। অতএব চৌবাচ্চার মোট আয়তন 1.6 ডেসিমি বলেনি, 1.6 মিটার বলেছে, 1.6 মিটার এত মিটার মানে 16 ডেসিমি হয়ে যাবে, ডেসিমিটার। এখানটা একটু ঘুরিয়ে দিয়েছে যাতে ছাত্রছাত্রীরা সতর্কভাবে, দুটো ডেসিমিতে আছে, একটা মিটারে আছে,
সতর্কভাবে না করলে কিন্তু এখানে মিস্টেক হয়ে যাবে। চৌবাচ্চার আয়তন 28 ইন্টু 22 ইন্টু 16 এত ঘন ডেসিমি। এখানেও ঘন ডেসিমিতে নেওয়া হয়েছে, এখানেও ঘন ডেসিমি আনা হয়েছে। অতএব চৌবাচ্চার মোট আয়তনের 5/8 অংশ। অতএব চৌবাচ্চার মোট জলের 5/8 অংশ সমান 28 is equal to 28 ইন্টু 22 ইন্টু 16 ইন্টু 5/8 এত ঘন ডেসিমি। এইটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা কেটে গেলে আচ্ছা 8 দুগুণে 16 2 হয়ে যাচ্ছে। আচ্ছা ইজ ইকুয়াল টু 28 ইন্টু 22 ইন্টু 10 এত ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি। এইটা হচ্ছে, এটা আমরা নিচেই লিখতাম, এটা নিচেটা দেখা যাবে না, সেই কারণে এখানে উপরে লিখে দিলাম। আচ্ছা মোট এতটা ফিল আপ করতে হবে। তাহলে এত ঘন ডেসিমি জল প্রবাহিত, এবার এতটা ভর্তি হতে কত সময় লাগবে সেটা চেয়েছে। তার মানে এত ঘন ডেসিমি জল ভর্তি হয় 1 মিনিটে, আর এতটা ভর্তি হয় কত মিনিটে, এটা করলেই হয়ে যাবে। অতএব 176 ইন্টু 56 বাই 5 এত ঘন ডেসিমি জল ভর্তি হয় 1 মিনিটে, আর 1 ঘন ডেসিমি জল ভর্তি হয় 1/176 ইন্টু 56 বাই 5 এত মিনিটে। তার মানে এটা কি হবে, এটা উল্টে যাবে, তাই তো। অতএব আর 28 ইন্টু, এই গুণটা আমরা করছি না, 28 ইন্টু 22 ক্যালকুলেশনের সুবিধা হবে। এত ঘন ডেসিমি জল ভর্তি হয়, এখানে একটু মুছে দিচ্ছি, কতটা সময় লাগবে, এই 5টা উল্টে যাবে, এখানে হয়ে যাবে 5টা উল্টে গেল, আর এখানে হয়ে যাচ্ছে 28 ইন্টু 22 ইন্টু 10 বাই 176 ইন্টু 56। 28 দুগুণে 56 2, এটা কেটে দিলে 5 হয়ে যাচ্ছে। আচ্ছা এটা হয়ে যাচ্ছে 6 দুগুণে 12 2 হাতে থেকে 1, 6 দুগুণে 12 হচ্ছে না, পুরোটা কাটছে না, 8 দুগুণে 16 6 থেকে 1, আচ্ছা 8 দিয়ে, 8 দুগুণে 16 6 থেকে 8 দুগুণে 16 17 8 ইজ ইকুয়াল টু 5 5 25 বাই 8, এখানে একটা 5 এখানে একটা 5। তাহলে এটা ভাগ করলে কত হচ্ছে, 8 দিয়ে 25কে 3 8 24, 1 দশমিকের জন্য 0, 8 1 8, 2 দশমিকের জন্য 0, 8 দুগুণে 16, 4 50 40, 50 40 ইজ ইকুয়াল টু এত মিনিটে, তাই তো, এত মিনিটে, এত মিনিটে ইজ ইকুয়াল টু 3.125 এত মিনিটে। এই যে চলে এলো অ্যান্সার। তাহলে এরও আবার স্টেটমেন্টটা লিখতে হবে যে চৌবাচ্চার এত অংশ জলপূর্ণ হবে এত মিনিটে। অতএব চৌবাচ্চার 5/8 অংশ জলপূর্ণ হবে 3.125 মিনিটে, ঠিক আছে। 23 হয়ে গেল। 14 দাগে 3টে অঙ্কই সলভ করা হয়ে গেল। এবার 15 দাগে যাব। পনেরো দাগের র্যাকেটটা, আচ্ছা কল্পিত গড় পদ্ধতিতে তথ্যগুলি যৌগিক গড় নির্ণয় করতে দিয়েছে। কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় নির্ণয় কি বলেছে এখানে, দেওয়া আছে যেটা শ্রেণী অন্তর দেওয়া আছে আর পরিসংখ্যা দেওয়া আছে। 0 to 40, 40 to 80, 80 to 120, 120 to 160, 160 to 200, 12, 20, 25, 30, 35। আচ্ছা যেটা দেওয়া আছে সেটা এবার সেখান থেকে আমরা লিখছি পরিসংখ্যা বিভাজনের তালিকা কি হবে, কল্পিত গড় পদ্ধতিতে। তাহলে এখানে এটা শ্রেণীর সীমানা আকারে দেয়া আছে,
শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, তাই তো? এখানে যেটা দেওয়া আছে যে আকারে শ্রেণী সীমানা দেওয়া আছে। কল্পিতকর পদ্ধতি শ্রেণী সীমানা, তারপরে কি আছে পরিসংখ্যা, পরিসংখ্যা, পরিসংখ্যা। আচ্ছা, এইবার পরিকল্পিতকর পদ্ধতি এটা করার জন্য কিসের প্রয়োজন হবে? শ্রেণী মধ্যক, তাই তো? শ্রেণী মধ্যক, এটা মধ্যকের প্রয়োজন হবে, এটা মধ্যক। হ্যাঁ, আচ্ছা, আর কিসের প্রয়োজন? এখানে এখানে হচ্ছে এই যে এইটা শ্রেণীর সীমানা, এটা পরিসংখ্যা, এটা এফআই হয়ে যায়, এটা মধ্যকটা এখানে এক্সআই হিসেবে ধরা হয়, এটা এক্সআই হিসেবে ধরা হয়। আচ্ছা, এবার আমরা যেটা কল্পিতকর পদ্ধতির জন্য আমরা ডিআই ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাস এ করবো। ডিআই বের করবো ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাস এ, আর এখানে কি করবো? এফআই ডিআই, তাই তো? এফআই ডিআইটা নির্ণয় করবো, গুণফলটা এফআই ডিআইটা নির্ণয় করবো। এখানে এ কোনটা আমরা ধরবো, প্রত্যেকটা এ ধরার নিয়ম আছে যে আমরা কোনটাকে এ হিসেবে ধরবো। এখানে ক্রমযৌগিক করতে হলে টোটাল পরিসংখ্যা কত, টোটাল পরিসংখ্যা নির্ণয় করতে হবে। টোটাল পরিসংখ্যা এখানে, আচ্ছা আগে লিখি 0 to 40, 40 to 80, 0 to 40, 40 to 80, 80 to 120, 120 to 160, আর 160 to 200, এইটা আছে পাঁচটা, তাই তো? আচ্ছা, এখানে আছে 12, 20, এটা আমরা টেনে দিচ্ছি। আচ্ছা, এখানে যেটা মান আছে 12, 20, 25, 20, 13, তাই তো? 12, 20, 25, 20, 13, এটা হচ্ছে 12, 20, 25, 20, 13। আচ্ছা, এর মধ্যক কত? 0 থেকে 40-এর মধ্যে মধ্যক কত? 20 হয়ে যাবে, এটা 20। আচ্ছা, এই যে 40 থেকে 80, 40 থেকে 80 এর মধ্যে কত হবে? 60, 60, এখানে মধ্যক কত হবে? 100, এটা 120 থেকে 160-এর মধ্যক হয়ে যাচ্ছে 140, 160 থেকে 200, 180। এখানে সামেশন অফ এফআই কত হচ্ছে? সামেশন অফ এফআই হয়ে যাচ্ছে 3 আর 2, 5 আর 5, 10-এর শূন্য, হাত থেকে 1, 3 5 আর 5, 10 শূন্য, হাত থেকে 1, 2 আর 1, 3, 1 আর 1, 2, 2, 4, 6, 8, 9, 90 হয়ে যাচ্ছে, তাই তো? 90 হয়ে যাচ্ছে। এখানে যদি 90 হয় তাহলে আমরা কোনটা এ হিসেবে ধরবো, কোনটার মানটাকে আমরা এ হিসেবে ধরবো? এই যে 90 থেকে এটা 45, তাই তো? 90 অধিক 45 পরিসংখ্যাটা। এবার এখানে 12, যদি ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করা হতো, ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষেত্রে এটা 12 আর 10 32, তারপর থেকে প্রত্যেকটা যতগুলো মান, এই যে 25টা মান, সেগুলো 180 থেকে 120-এর মধ্যে, তারপর থেকে প্রত্যেকটা মান। তার মানে 21 থেকে এরপর যেটা সমষ্টি আসছে, যে 21 থেকে পরপর 25টা মান এখানে এর মধ্যে পড়ছে, তাই তো? তার মানে 45, এইটা যোগ করলে 45-এ পড়ে যাচ্ছে, তার মানে আমাদের এইটা এই হিসেবে হবে 45 পর্যন্ত, হ্যাঁ, 100টা। এবারে যে এই 100 ডিআই ইজ ইকুয়াল টু এক্সআই মাইনাস এ, মানে এই 100 মাইনাস 20, তাই তো? 100 মাইনাস 20, এই যে এইটা হচ্ছে এক্সআই, এইটা এক্সআই, এক্সআই মাইনাস এ, তার মানে 20 মাইনাস 100 হয়ে যাচ্ছে মাইনাস 20 মাইনাস 100 মানে মাইনাস 80, 60 মাইনাস 100, 60 মাইনাস 100 মানে মাইনাস 40। এখানে এক্সআইও 100 আর এও 100, তার মানে 0। এবার চলে আসছে এক্সআই, এক্সআইটা আগে 140 মাইনাস 100, 40 হয়ে যাচ্ছে, 180 মাইনাস 100, 80 হয়ে যাচ্ছে, এইটা হলো, ঠিক আছে? এইখানটা খেয়াল রাখবে, এই যে 45, এই যে 12 আর 20 32, 33 থেকে এই যে 12 আর 20 32 হয়ে যাচ্ছে। ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করলে 12 আর 20 32, 32, আর তার সঙ্গে আরো 25 যোগ করলে 32 আর 35 57 পর্যন্ত হয়ে যাচ্ছে। তাহলে এর যে মধ্যকের মানটা এই শ্রেণীতে থাকছে, ঠিক আছে?
তার মানে এইটা মধ্যক। আচ্ছা, এবার এফআইডিআই কত হবে? এই যে এক্স মাইনাস এর সঙ্গে কার এর গুণফল, তাহলে মাইনাস 6 বার 60 বার 84 8 বার 96 960, এটা মাইনাস 4 বার 48 48 শূন্য, এটা 0 হবে, এটা 4, এটা হয়ে যাচ্ছে এফআইডিআই 4 দুগুণে 8 800 হয়ে যাচ্ছে তো, শুধু 800। আচ্ছা, এইটা 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 হচ্ছে আবার 4 দুগুণে 8 শুধু 800, আর এটা 6 13 78 7 13 91 8 13 7 13 91 8 13 104, তাই তো? আচ্ছা, 1040 হয়ে যাচ্ছে, 1040। এর সামেশনটা নির্ণয় করতে গেলে সামেশন অফ এফআইডিআই যদি নির্ণয় করতে যাই, এই প্লাস 800 মাইনাস 800 কেটে গেল, তাহলে 840 থেকে যদি 960, 40 এদিকে 40 ওদিকে 40, 80 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 80 হয়ে যাচ্ছে। তাহলে এবার নির্ণয় যৌগিক গড় কত হবে? নির্ণয় যৌগিক গড় হয়ে যাচ্ছে এ প্লাস, অতএব কল্পিতকরণ পদ্ধতিতে এক্স বার ইজ ইকুয়াল টু এই যে এ প্লাস যে সামেশন অফ এফআই ডিআই বাই সামেশন অফ এফআই ইজ ইকুয়াল টু এ কত? এ হয়ে যাচ্ছে 100 প্লাস এফআই ডিআই হয়ে যাচ্ছে 80, 80 বাই 90, 80 বাই 90, এটা কেটে গেল। ঠিক আছে, ইজ ইকুয়াল টু 100 প্লাস 8 বাই 9, এটাকে ভাগ করলে কত হচ্ছে? 8 কে 9 দিয়ে, দশমিকের জন্য 0, এই দশমিক এখানে, দশমিকের জন্য এখানে দশমিক নিলে 0, 8 9 72, 8 8 9 72, এইভাবে 8.8888 করে হয়ে যাচ্ছে। দশমিকের পর যদি ধরে এই যে এইভাবে যদি হয়ে যায় 0.888, আমরা যদি দুঘর ধরে 0.89 নিতে পারবো, যেহেতু এটা 5-এর বেশি, তার আগেরটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, 5-এর বেশি আগেরটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 100 প্লাস 0.89 প্রায়, ইজ ইকুয়াল টু 100.89 প্রায়, এটা অ্যান্সার আছে। অ্যান্সার লিখে দেবে নির্ণয় যৌগিক গড় 100.89, নির্ণয় যৌগিক গড় হবে 100.89। ঠিক আছে, ব্র্যাকেটে প্রায় লিখবে অবশ্যই। আচ্ছা, নেক্সট এবার কি বলেছে এর পরেরটা বলে দিয়েছে যে ওজাইভ অঙ্কন করতে, ওজাইভ অঙ্কন করা পরেরটা। পনেরো থেকে 2 একটা, পনেরো দাগের 1 2। আচ্ছা, কি বলেছে এখানে? যে 0 to 10, 10 to 20, এই যে একটা তালিকা দিয়ে দিয়েছে, এই তালিকা থেকে ক্ষুদ্রতর সূচক তালিকা দেওয়া আছে 0 to 10 7, 10 to 20 10, 20 to 30 to 23, 30 to 40 50, 40 to 56, 50 to 64। এবার ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার একটি ছক তৈরি করো এবং ওজাইভ অঙ্কন করো। তাহলে এই যে ছকটা দেয়া আছে, তাহলে শ্রেণী পরিসংখ্যা এখানে বা শ্রেণী সীমানা পরিসংখ্যা, আর এখানে লিখবে ক্ষুদ্রতর আমরা এই বাঁ দিক চেপে লিখছি, শ্রেণী সীমানা পরিসংখ্যা আর ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এইটা একটা আসছে, এইটা একটা আসছে, এইটা একটা এখানে, এখানে এটা টেনে দিচ্ছে, এইটা। ঠিক আছে, আচ্ছা, এখানে তাহলে এই যে এটা কিভাবে করব? এখানে লিখবো এটা শ্রেণী কোনটা, শ্রেণী হয়ে যাচ্ছে 0 to 10, তাই তো? তাহলে এখানে এটা শ্রেণী, আর এখানে পরিসংখ্যাটা এখানে প্রয়োজন, যেখানে শ্রেণী আমরা লিখবো, এটা যে শ্রেণী দেওয়া আছে এই 0-র কম, এখানে শ্রেণীর সীমা, শুধু শ্রেণী লিখছে, শ্রেণীর সীমানা নয়, শুধু শ্রেণী।
শ্রেণীটা যখন জিরোর কম, এই তথ্যটা দেওয়া আছে, এই যে জিরোর কম, জিরোর এত এর কম, এত এর কম, এত এর কম কত হবে? এখানে পরিসংখ্যা দেওয়া ছিল 7, তাহলে একবারে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা উল্লেখ করে, এইটা লেখার দরকার নেই। এত এর কম হয়ে যাচ্ছে 0। তারপর কত ছিল? তারপর ছিল 10 এর কম, 10 এর কম। এই যে 0 থেকে 10 ছিল, তার পরিসংখ্যা ছিল 7, তার মানে এই যে 10 এর নিচে 7টা মান আছে। আচ্ছা, 20 কম, 20 এত এর কম, তাই তো? 10 থেকে 20 মধ্যে কত ছিল? 10 থেকে 20 মধ্যে কতগুলো মান ছিল? 10 থেকে 20 মধ্যে মান ছিল 10টা। এই 10 প্লাস 7 যোগ হয়ে 17 হয়ে যাচ্ছে, 30 এর কম, তাই তো? এবার 20 থেকে 30 এর মধ্যে মান ছিল 23টা, 23 আর 17 যোগ হয়ে যাবে, 23 আর 17 যোগ হয়ে 40, এবার হয়ে যাচ্ছে 40 এর কম, 40 এর কম। 30 থেকে 40 এর মধ্যে মান ছিল, 30 থেকে 40 এর মধ্যে মান ছিল 50টা, তাহলে 40 এর কম হয়ে যাবে 50 প্লাস 40, 90 হয়ে যাচ্ছে। এবার 50 এর কম, 50 এর কম, তাহলে 40 থেকে 50 এর মান ছিল 6টা, এটা যোগ হয়ে 96 হয়ে যাবে। আর 60 এর কম, আচ্ছা 50 থেকে 60 এর মধ্যে ছিল 4টে মান, তাহলে এটা যোগ হয়ে 100 হয়ে যাচ্ছে। এবার এইটা যদি ছক কাগজ হয়, যদি ছক কাগজ হয়, এই বরাবর হয়ে যায় একটা বরাবর ক্রমযোগী পরিসংখ্যা হয়ে যায়, আর একদিক বরাবর, তাহলে এটা এটা ক্রমযোগী পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা এদিকে, আর এদিকে শ্রেণীটা, শ্রেণী, আর এই বরাবর লিখে দেবে ক্ষুদ্রতর সূচক ক্রমযোগী পরিসংখ্যা। এবার আমরা ছক কাগজে x অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রে এটা লিখে দেবে, ছক কাগজের এই নিচে অবশ্যই লিখে দেবে, বা এই নিচে ছক কাগজের নিচে, ছক কাগজে ক্ষুদ্রতম x অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক খর, ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 1 একক ধরলাম, এবং y অক্ষ বরাবর এখানে এই যে মানটা আছে সেই মানটা মোটামুটি ধরে যাবে। y অক্ষ বরাবর y অক্ষের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 1 একক ধরলাম, ধরে আমরা যে বিন্দুগুলো পাচ্ছি সেই বিন্দুগুলো হচ্ছে এই যে 0,0 একটা বিন্দু, হ্যাঁ, তারপরে হয়ে যাচ্ছে এই যে 10,7 বিন্দুগুলো হচ্ছে 0, 0, তারপরে হয়ে যাচ্ছে 10, 7, এই বিন্দুগুলো 10, 7, 20, 17, 20, 17, এই যে 20, 17, 30, 40, 40, 90, 50, 96, 60, 100, এগুলো লিখতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে এই বিন্দুগুলো আমরা পেয়ে গেলাম। এই বিন্দুগুলো পাওয়ার পর আমরা ছক কাগজে বসালাম এবং বসিয়ে সেগুলো পরস্পর যোগ করলাম এবং নিম্ন অজাইব আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে 0, 0, এইখানটা 0, 0, এই একটা হয়ে গেল। তারপরে হচ্ছে 10, 7, এই বরাবর যদি আমরা এইটা ধরে নিই, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100 ধরো, এরকম হচ্ছে, হ্যাঁ। আচ্ছা, নিচের দিকে গ্যাপটা বেশি দেওয়া হয়ে গেছে। আর এই বরাবর ধরো এইখানেও এটা 60 পর্যন্ত আছে, 10, 20, 30, 40, 50, 60। আচ্ছা, 10,7, এটা 10, এটা 7, তার মানে এইখানটা করে হবে। তারপরে হচ্ছে 20,17, 20, 17, এইটাও এই জায়গায় হবে, 20, 17, এই বরাবর। আচ্ছা, তারপরে হচ্ছে 30, 40, এই যে 30, এইটা লিখে দেবে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100, 10, 20, 30, 40, 50, 60, ঠিক আছে। আচ্ছা, 30, 40, 30 এই বরাবর গিয়ে 40 এইখানে বিন্দুটা। আচ্ছা, 40 কত? 40, 90, 40 এই বরাবর গিয়ে এইখানে গিয়ে 40, 90 এইখানে। আচ্ছা, 50, 96, 50 এই বরাবর গিয়ে এইখানে গিয়ে এই যে 96 এইখানটা হয়ে যাচ্ছে। আচ্ছা, 60 কত?
60 100, 60 এই বরাবর গিয়ে 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 100 এখানে হয়ে যাচ্ছে। তারপর এগুলো পরপর যোগ করলে স্কেল এবং পেন্সিল ধরে যোগ করলে এইটা তারপরে এইটা, তারপরে এই বরাবর হয়ে যাচ্ছে, তারপরে এইটা, তারপরে এইটা, এই যে ওজাইভ হয়ে গেল। ঠিক আছে, এটাই হলো নিম্ন ওজাইভ। তাহলে 15 দাগে 2 একটা হলো, এবার 15 দাগে 3-এ যাবো। এক, দুই, তিন। তিনেরটা কি বলেছে? প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করতে বলেছে। সংখ্যাগুরু মান, তাহলে এখানে শ্রেণী সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। শ্রেণীর সীমানা আছে 0 থেকে 5, 5 থেকে 10, 10 to 20। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি দিয়েছে প্রদত্ত, এখানে পরিসংখ্যা আছে, আর তাহলে শ্রেণী সীমানা আর পরিসংখ্যা, শ্রেণী সীমানা পরিসংখ্যা। এক্ষেত্রে যে মানটা সবচেয়ে বেশি বার হয় সেটাই সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু নির্ণয়ের শর্ত হচ্ছে যে মানটা সবচেয়ে বেশি বার থাকে সেটাই সংখ্যাগুরু মান। এক্ষেত্রে ক্রমযৌগিক পরিসংখ্যা নির্ণয় করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 0 থেকে 5, 35 থেকে 40 পর্যন্ত, তাই তো? 30 থেকে 35 পর্যন্ত, 30 থেকে 35, 0 থেকে 5 করে 30 থেকে 35 পর্যন্ত। আচ্ছা, 0 to 5, 0 to 5, 5 to 10, 10 to 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, আর এখানে হচ্ছে 30 থেকে 35। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে। আচ্ছা, 0 থেকে 5 এর মধ্যে কটা মান আছে? 0 থেকে 5 এর মধ্যে পরপর মান আছে 5, 12, 18, 28, 17, 12, 8। 5, 12, 18, 28, 17, 12, 8। ঠিক আছে, সবচেয়ে বেশি মানটা কোনটা আছে? এই যে 28। তার মানে সংখ্যাগুরু শ্রেণী এখানে, অতএব সংখ্যাগুরু এই মানটা সবচেয়ে বেশি বার আছে, তার মানে এইটাই হচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। এই যে সংখ্যাগুরু মানটা বের হবে, এইটা সংখ্যাগুরু শ্রেণী হয়ে গেল, মানে সংখ্যাগুরু মানটা যে বের হবে এই যে 15 থেকে 20 মধ্যেই হবে। ঠিক আছে, আচ্ছা, সংখ্যাগুরু শ্রেণীটি হলো সংখ্যাগুরু শ্রেণীটি হলো 15 থেকে 20। সংখ্যাগুরু শ্রেণীটি হলো 15 থেকে 20, এইটা। অতএব এল কত হয়ে যাচ্ছে? অতএব এল ইজ ইকুয়াল টু 15। ঠিক আছে, এইচ কত হয়ে যাচ্ছে? এইচ ইজ স্টেপ 5, এটা 5। আচ্ছা, F1 কত? এর পরিসংখ্যা F1 ইজ ইকুয়াল টু 28। F0 মানে তার আগের শ্রেণীর, তার আগের যেটা শ্রেণী সীমানা তার পরিসংখ্যা, সেটা হচ্ছে 18। আর F2 হয়ে যাচ্ছে তার পরের যেটা শ্রেণী সীমানা তার পরিসংখ্যা, মানে 17। F2 হয়ে যাচ্ছে 17। ঠিক আছে, F1, F0, F1, F2। ঠিক আছে, এবার এইগুলো পাওয়া গেল। অতএব সংখ্যাগুরু মান এখান থেকে হয়ে যাবে নির্ণয় সংখ্যাগুরু মান। অতএব সংখ্যাগুরু মান সমান এল, এইটা 15 প্লাস F1 মাইনাস F0, মানে 28 মাইনাস 18 ইন্টু 2 ইন্টু F1, 2 ইন্টু F1 হয় 2 ইন্টু 28 মাইনাস F0 মাইনাস 18 মাইনাস F2 17 ইন্টু এইচ মানে হচ্ছে 5। আচ্ছা, হয়ে যাচ্ছে 15 প্লাস ওপরে 10 ইন্টু এই যে 5, 28 দুগুণে 56 মাইনাস 10 থেকে 20, 35 ইজ ইকুয়াল টু 15 প্লাস 5 10 50, 5 10 50, আর এটা হচ্ছে 5 6 1 6, 3 5 2 5, তাই তো? আচ্ছা, 21 দিয়ে 50কে ডিভাইড করলে 21 দুগুণে 42, 8 দশমিকের জন্য 0, 3 21 63, এটা 17 হয়ে যাচ্ছে, দশমিকের জন্য 0, এইটা হয়ে যাচ্ছে 3 21 63,
21কে 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 7, 7 90 না থেকে 4, 7 দুগুণে 14, 4 18। এটা 7 খাবে না, 6 খাবে। 6কে 6, 6 দুগুণে 12, না 21কে 7 দিয়ে হোক, 7 খেয়ে যাবে। 21কে 7 দিয়ে, 7 একে 7, 7 দুগুণে 14, 147। 7 খেয়ে যাচ্ছে, 7 একে 7, 7 দুগুণে 14, 7 একে 7, 7 দুগুণে 14, 7 করে 3 10, 7 একে 1, 4 কে 5, 5 করে 7, 2 এর 7। ও 8 খাচ্ছে, 8 খেতে চাইছে, 8 খাবে। 8 খেলে এটা হয়ে যাচ্ছে, 8 খেলে হয়ে যাচ্ছে 8 একে 8, 8 দুগুণে 16। আবারও 2 আসছে, দশমিকের জন্য 0। 8 করে 10, 2 10, 7 একে 1, আবারও দশমিক 0 খাওয়াতে হচ্ছে, তার মানে 2.380 হয়ে যাচ্ছে। তারপর 2.380 হচ্ছে, তাই তো? 2.38 হতে চাইছে, ইজ ইকুয়াল টু 15 প্লাস 2.38 ইজ ইকুয়াল টু 17.38 হয়ে যাচ্ছে। এখানে প্রায় লিখে দেবে। তাহলে সংখ্যক মান বলেছিলাম যে এর মধ্যেই হবে, 15 থেকে 20 মধ্যেই হবে, 15 থেকে 20 মধ্যেই এলো। যদি এই যে শ্রেণীটার মধ্যে, যে শ্রেণীটা সংখ্যাগুলো শ্রেণী হচ্ছে, মানটা যদি তার মধ্যে না হয়, তাহলে বুঝে নিতে হবে কোথাও ক্যালকুলেশনে গন্ডগোল আছে। তাহলে নির্ণয় সংখ্যক মান লিখবে এত, নির্ণয় সংখ্যক মান এত, এখানে প্রায় লিখে দেবে। নির্ণয় সংখ্যক মান 17.38 প্রায়, ঠিক আছে? নির্ণয় সংখ্যক মান 17.38 প্রায়। দেখো এখানে 15-3 প্রবলেম সলভ হলো। এটাই ছিল মডেল কোশ্চেন পেপার 4 এর লাস্ট প্রবলেম, 15-3 প্রবলেম, ঠিক আছে? আজকের মতো আমরা এখানেই স্টপ করবো। ফিরবো পরবর্তী ক্লাসে, এবং পরবর্তী ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 5 সলভ করবো, ঠিক আছে? পরবর্তী ক্লাসে মডেল কোশ্চেন পেপার 5 সলভ করবো। আজকের মতো এখানেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।